হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা চলে এসেছি আরও একটা প্র্যাকটিক্যালে। তো প্র্যাকটিক্যালটা কি আমরা জেনে নিই। আজকে আমরা করব কপার সালফেটের কেলাস প্রস্তুতি, কপার সালফেট বা তুঁতে। তো কেলাস কেন প্রস্তুত করব, এটা হচ্ছে মূলত আমাদের জানা দরকার আছে। তার কারণ হচ্ছে অবিশুদ্ধ কঠিন পদার্থকে যদি আমি বিশুদ্ধ কঠিন পদার্থ এখান থেকে পেতে চাই, তো কেলাসন পদ্ধতি একটা পদ্ধতি যেখান থেকে অবিশুদ্ধ থেকে আমরা বিশুদ্ধ কঠিন পদার্থ পেয়ে থাকি। তো আমরা সেই কাজটাই করতে চলেছি। তো আমরা দেখে নিই আমাদের এই কপার সালফেট বা তুঁতের কেলাস প্রস্তুত করার জন্য আমাদের কি কি উপকরণ এবং রাসায়নিক দ্রব্য লাগবে। তো উপকরণ হিসেবে আমাদের এখানে যেগুলো সাজানো আছে আমি একবার বলে নিই। আমাদের দুটো বিকার লাগছে, মোটামুটি এটা 250 ml এর দুটো বিকার নিয়েছি। আমরা এর থেকে ছোটো সাইজের বিকারও করতে পারি। তো 250 ml বিকারটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ, এটাতে করলে সুবিধা হবে। একটা কাঁচ নল বা কাঁচ দণ্ড নিতে পারি আমরা, একটা ফানেল লাগবে, কিছু ফিল্টার কাগজ লাগবে, আর একটা পেট্টি ডিশে আমি রাসায়নিক দ্রব্য হিসাবে নিয়েছি তোমার কপার সালফেট নিয়েছি। এটা অবিশুদ্ধ, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে কিছু কালো কালো গুঁড়ো গুঁড়ো রয়েছে, এখানে পুরোপুরি বিশুদ্ধ নয়, তো এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কি লাগছে আমাদের রাসায়নিক দ্রব্য হিসাবে, আমাদের লাগছে যেটা সেটা হচ্ছে পাতিত জল, সঙ্গে লঘু H2SO4 ডাইলিউটেড H2SO4। তো এই দ্রব্যগুলো লাগছে, আমি এখানে সাজিয়ে রাখি এবং কাজ করার সুবিধার্থে এগুলোকে নেব। আর যন্ত্রপাতি হিসাবে আরও একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে একটা ত্রিপদ স্ট্যান্ড, একটা তার জালি রয়েছে, আমাদের বুনসেন বার্নার, যেটা দেখতেই পাচ্ছি একটা বার্নার জ্বলছে এখানে। তো এই বার্নারে এই কাজটা পুরোটাই করব। প্রথমে যে কপার সালফেটটা রয়েছে এটা আমি পুরোটা একটা বিকারের মধ্যে নিয়ে নেব। তো আমরা বিকারে নিয়ে নিই, এটাকে পুরোটা আমি একটা বিকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আনুমানিক মোটামুটিভাবে আনুমানিক এটা 10 গ্রাম নেওয়া হয়েছে এবং এটা আমি পুরোটাই বিকারের মধ্যে নিয়ে নিলাম অবিশুদ্ধ কপার সালফেটটাকে। তো এটাকে আমি কি করব, বিকারে নেওয়ার পর আমি এর মধ্যে পাতিত জল যোগ করব। কতকে আমাকে জলে গুলে দ্রবণ বানাতে হবে, কপার সালফেট যেটা নিয়েছে সেটাকে আমাকে জলে গুলে ভালো করে দ্রবণ বানাতে হবে। তো মোটামুটি আনুমানিক আমি আমার মেজারিং সিলিন্ডারে 25 ml জল রয়েছে। তো আমি 10 গ্রাম যেহেতু নিয়েছি, আমি মোটামুটিভাবে আমি 10 ml মতো দেওয়ার চেষ্টা করছি প্রথমে। যদি গুলে যায় তাহলে এতেই হবে, আর যদি না গলে তাহলে আমি আরেকটু জল এতে যোগ করব। আমি যখন এটাকে ভালো করে কপার সালফেটটাকে এখানে গোলানোর চেষ্টা করছি, আরেকটু জল আমার লাগবে, আমি দিয়ে দিলাম পুরোপুরি 25 ml জল এখানে দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে অল্প পরিমাণ H2SO4 যোগ করব। H2SO4 কতটা যোগ করব, ওই একদম অল্প। আমি H2SO4 যোগ করার জন্য একটা টেস্ট টিউব নিলাম এবং টেস্ট টিউবে মেপে দেখাচ্ছি খুব অল্প পরিমাণে H2SO4, মোটামুটি 1 ml মতো বা তারও কম। এই অল্প পরিমাণ H2SO4 এখানে আমি যোগ করে দিলাম, একদম অল্প H2SO4 আমি এখানে দিয়ে দিলাম। তো এই H2SO4টা কেন দেবো, এটা একটা কোশ্চেন আমাদের মনে তৈরি হয়, হঠাৎ করে আমি H2SO4 এখানে কেন যোগ করছি। এটা খুব ভালো কোশ্চেন। এই কপার সালফেটের কেলাস প্রস্তুতির ক্ষেত্রে H2SO4 কেন যোগ করা হয় বা কেন দেওয়া হয়, এটা পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করা হয় বা পরীক্ষার সময় পড়ে। তো তার কারণটা হচ্ছে যে কপার সালফেট যখন জলের মধ্যে আমরা গুলছি, কপার সালফেট জলে গোলার সময় কপার সালফেট জলের সাথে হাইড্রোলিসিস বিক্রিয়ায় কপার হাইড্রক্সাইড তৈরি করে দেয়। তো সেই কপার হাইড্রক্সাইডের যে বিক্রিয়া সেটা আটকানোর জন্য আমাদের অল্প পরিমাণ এটা এখানে H2SO4 যোগ করা হয়। হ্যাঁ, এবং গুলে গেছে এবং বিকারের মধ্যে দেখাই যাচ্ছে গুলে যাওয়ার পরও বিকারের মধ্যে অনেক নোংরা রয়ে গেছে। সেই নোংরাটাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ছাঁকতে হবে। তো ছাঁকার একটা খুব ভালো পদ্ধতি বা ল্যাবরেটরিতে যে প্রসেস সেটা হচ্ছে এই ফিল্টার পেপারের সাহায্যে ছাঁকা। তো তার জন্য একটা আমাদের ফানেল লাগবে। তো সেই ফানেল নিয়েছি এবং ফিল্টার পেপারটা কী করে ফানেলের মুখের মধ্যে আটকায় সেটা আজকে দেখাবো। তো ফিল্টার পেপারটাকে প্রথমে আমরা 2 ভাঁজ করে নেব। এই একটা ভাঁজ মাঝামাঝি অনুযায়ী, আবার এটাকে আরেকটা ভাঁজ করব এইরকম। এটা সুন্দর একটা ভাঁজ তৈরি হয়েছে এখানে, এই একটা ভাঁজ, অর্থাৎ ফিল্টার পেপারটা এরকম ভাঁজ করে নেওয়ার পর এবার আমি দেখাবো একটা মুখ আমি খুলে নেবো। এইভাবে একটা মুখ খুলে নিলাম, তাই সুন্দর এটা তৈরি হয়ে গেল। এবং এই ফিল্টার পেপারটাকে আমি এই ফানেলের মধ্যে আমি বসিয়ে দেবো।
তো ফানেলের মধ্যে বসিয়ে দেওয়ার আগে আমাকে কি করতে হবে, ফানেলটাকে একটু জলে, ফানেলের গাটা একটু জলে ভিজিয়ে নিতে হবে। তার ফলে কী হবে, ফানেলের গাটা যদি জলে ভিজায় ফিল্টার পেপারটা এই ফানেলের গায়ে সুন্দরভাবে আটকে বসবে। তো আমি ফিল্টার পেপারটা এই ফানেলের মধ্যে আমি ওই এরকম ভাঁজটা করে আমি ফানেলের মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। এরকম অবস্থায় আমি এটা ফানেলের মধ্যে সুন্দর করে ভিতর পর্যন্ত ঢুকিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। তো ফানেলের মধ্যে ফিল্টার পেপার সুন্দরভাবে আটকে গেল, ফানেলের মধ্যে ফিল্টার পেপারটা আটকে গেছে খুব সুন্দর। ছেঁকে নেওয়ার জন্য আমি এটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা দ্রবণটাকে আমি এখানে দিয়েছি, গরম করার জন্য দিচ্ছি। তাহলে আমি বার্নারটাকে আমি উপরে চাপিয়ে দিয়ে এটাকে বুনছেন বার্নারের আগুনের শিখাতে এটা খুব ভালোভাবে গরম হবে, এবং যখন গরম হবে তখন আমার এই কাঁচ যন্ত্রটা লাগবে নাড়ার জন্য। তো কাঁচ যন্ত্রটা আমার মধ্যে অবিশুদ্ধ কপার সালফেট ছিল, সেটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর মধ্যে থেকে সমস্ত নোংরাগুলো চলে যায়। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা গরম হোক, আমরা দেখি কত তাড়াতাড়ি এটা গরম হতে পারে এবং সেই অনুযায়ী কপার সালফেটের কেলাস কীভাবে তৈরি হয়। তো আমরা দেখে নিই এখানে কী কী অবিশুদ্ধ হিসাবে কী কী নোংরা এখানে রয়ে গেছে। তো আমি ফিল্টার পেপারটা একটুখানি ক্যামেরার সামনে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে এইরকম প্রচুর পরিমাণে অবিশুদ্ধি এখানে তৈরি হয়েছে। তো আমি সেটাকে বার করে দেখাবো। এগুলো অনেক নোংরা ছিল এই কপার সালফেটের মধ্যে। তো নোংরার পরিমাণটা বোঝাই যাবে ফিল্টার কাগজের মধ্যে থেকে, এই পরিমাণ নোংরা এখানে ছিল। আরম্ভ করেছে এবং ফুটতে আরম্ভ করেছে, গোটা বিকারের গায়ে জলীয় বাষ্প জমে উঠেছে এবং এই পুরো কপার সালফেট দ্রবণটা ফুটছে। এবং এটা কতটা ফুটিয়ে আমি গাঢ় করবো সেটা আমি বুঝবো কী করে, এটার মধ্যে আমি কপার সালফেট লেগে আছে, এটাকে আমি ফু দেবো। এইভাবে আমরা ফু দেবো। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে একটা কঠিনের আস্তরণ তৈরি হয়, অর্থাৎ কপার সালফেটের যদি একটা আস্তরণ তৈরি হয়, তার মানে জানবো এটা যথেষ্ট পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার আমাকে তাপ দেওয়া বন্ধ করতে হবে। এটা আরেকটু ফুটুক। বুনসেন বার্নারের যা ফ্লেম আছে তাতে খুব ভালো এটা ফুটছে। তো আমি প্রথমেই বলেছি যে কেলাস তৈরি করার যে পদ্ধতি, এটা ধীর গতিতে যদি করি তাহলে খুব ভালো কেলাস তৈরি হয় এবং বিশুদ্ধ কেলাস আমরা পেতে পারি। না, এখনো পর্যন্ত সেই গাঢ়ত্বতে পৌঁছায়নি। A few moments later. হ্যাঁ, একটা সুন্দর কঠিন পদার্থ তৈরি হচ্ছে, এটা হয়ে গেছে। এটাকে আমি এখান থেকে নামিয়ে দিই, ঠান্ডা হোক। এবার এটা এখানে ফু দেওয়ার পর একটা সুন্দর কঠিনের আস্তরণ তৈরি হচ্ছে, সেটা দেখাবো। টেস্ট টিউবের এই জায়গাতে একটা সুন্দর অস্বচ্ছ হয়ে যাচ্ছে টেস্ট টিউবের নিচটা, ধীরে ধীরে দেখতেই পাওয়া যাচ্ছে। টেস্ট টিউবের উপর দিকটা স্বচ্ছ, নিচের দিকটা ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যাচ্ছে না? তো এই যে আস্তরণ তৈরি হচ্ছে, এটা একটা সুন্দর আস্তরণ তৈরি হয়েছে, যেটা দেখা যাবে এখান থেকে। আমি মোটামুটি এরকম ফোকাসে আনলে এটা দেখা যাচ্ছে, তাই তো? তো একটা আস্তরণ তৈরি হয়ে গেছে, তো সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে আমরা যদি ঠান্ডা করতে দিই ধীরে সুস্থে, তাহলে এটা ধীরে ধীরে কেলাস তৈরি করবে এবং আমরা আগামীকাল দেখব এর কেলাস কেমন তৈরি হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত এটাকে রেখে দিই, আগামীকাল দেখব কেমন হচ্ছে। তো এই সেই বিকার, যে বিকারের মধ্যে আমরা কপার সালফেটের কেলাস তৈরি করেছিলাম। এখানে একটা সুন্দর একটা ছোট্ট কেলাস তৈরি হয়েছে, সেটা আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে এসে দেখাবো। তো আমরা প্রথমে কি করছি, একটা সুন্দর পরিষ্কার স্প্যাচুলা নিয়েছি। এই স্প্যাচুলার সাহায্যে আমরা কি করব, এই কেলাসটাকে ধীরে ধীরে তুলে নেব এবং তুলে নিচ্ছি, নিয়ে এই টিস্যু পেপারের মধ্যে রেখেছি যাতে এটাকে পরিষ্কার করে নেওয়া যায় বা এটাকে শুষ্ক করে নেওয়া যায়। এই হচ্ছে কপার সালফেটের সুন্দর একটা কেলাস, যেটা আমরা দেখতেই পাচ্ছি। একটা সুন্দর একটা আকৃতি এসেছে। এই আকৃতিটা আমরা দেখেই বুঝতে পারছি খুব সুন্দর একটা কেলাস তৈরি হয়েছে। বরফি টাইপের একটা কেলাস। তো এই দ্রবণটা, এটাও যদি আমি রেখে দিই, তো এখানেও এখান থেকে যে জল সেটা ধীরে ধীরে বাষ্পীভূত হবে এবং ধীরে ধীরে আবার
কেলাস এখানে তৈরি হবে। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে কপার সালফেটে আরও কিছু কেলাস আমরা বিভিন্ন প্র্যাকটিক্যালে তৈরি করেছিলাম। তো সেই কেলাসগুলো কীরকম তাদের গঠন আকার সেগুলো একটু দেখে নেব।